সালামু আলাইকুম রহমতুল্লাহ। আমাদের আজকের অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। আমরা এর আগে আমাদের ভেক্টরের যে ক্লাসটা নিয়েছিলাম ওই ক্লাসে তোমাদেরকে ভেক্টরের অনেকগুলো সংজ্ঞা পড়াইছিলাম। আজকের ক্লাসে আমরা বাকি যে সংজ্ঞাগুলো সেগুলো পড়াবো। আর আমাদের টোটাল 5টা সংজ্ঞা বাকি আছে। এই 5টা পড়ালে আমাদের সংজ্ঞা শেষ। তবে বলে রাখা ভালো, এই সংজ্ঞাগুলোর মধ্যে আবার কিছু ম্যাথমেটিক্যাল ফ্যাক্টর আছে, আমরা ওগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করব, যার কারণে আমরা এখানে কিছু ম্যাথও করব। সো আসো শুরু করি আমাদের আজকের ক্লাস। সো প্রথমে আমরা যেটা দিয়ে শুরু করব সেটা হচ্ছে সমপ্রারম্ভিক ভেক্টর। তো আসো আমরা, এটা খুবই সহজ। এই সমপ্রারম্ভিক যে ভেক্টরটা, এই সমপ্রারম্ভিক ভেক্টরটা কি সেটা নিয়ে আমরা একটু করে কথা বলি। সো প্রথমে যদি তোমাকে আমরা বলি, খেয়াল করে দেখো, এখান থেকে বোঝা যাচ্ছে নাম থেকে সম মানে কি? সমমান হচ্ছে সমান বা একই। প্রারম্ভিক মানে কি? প্রারম্ভিক মানে হচ্ছে যেখান থেকে স্টার্ট হয়, সূচনা হয়। এর মানে একই জায়গা থেকে স্টার্ট বা সূচনা। তাহলে আমরা বলতে পারি সমপ্রারম্ভিক মানে হচ্ছে একই জায়গা থেকে স্টার্ট হওয়া। এখন দুই বা ততোধিক ভেক্টরের তারা যদি একই জায়গা থেকে স্টার্ট হয় তখন তাকে আমরা বলি সমপ্রারম্ভিক ভেক্টর। অ্যান্ড প্রশ্ন হচ্ছে ভেক্টর কোন জায়গা থেকে স্টার্ট হয়? ভেরি সিম্পল, তার পাদবিন্দু থেকে। এর মানে আমার যদি এরকম একটা ভেক্টর থাকে এই বিন্দুতে, মনে করো আমার কাছে একটা ভেক্টর আছে, এই ভেক্টরটার নাম হচ্ছে ভাইয়া এ ভেক্টর। এখন আমি আরেকটা ভেক্টর নিলাম এই বিন্দুতে, তার নাম হচ্ছে ভাইয়া বি ভেক্টর। এখন তুমি একটু খেয়াল করে দেখো, এই যে আমাদের এ ভেক্টর এবং বি ভেক্টর, এই দুইটা ভেক্টরের আদি বিন্দু বা সূচনা বিন্দু কিন্তু একই জায়গায়। এর মানে দুইজনের সূচনা বিন্দু একই জায়গায়। যেহেতু দুইজনের সূচনা বিন্দু বা আদি বিন্দু একই জায়গায়, তাদেরকে আমরা বলবো সমপ্রারম্ভিক ভেক্টর। তাহলে পরীক্ষায় প্রশ্ন করতে পারে সমপ্রারম্ভিক ভেক্টর কাকে বলে? ভেরি সিম্পল, দুই বা ততোধিক ভেক্টরের পাদবিন্দু বা আদিবিন্দু যদি একই হয় তাদেরকে সমপ্রারম্ভিক ভেক্টর বলে। আশা করি এতটুকু তোমাদের ক্লিয়ার। এবার বাচ্চারা আমরা আর একটু সামনের দিকে আগাই। এবার অতীব গুরুত্বপূর্ণ আমাদের একটা ভেক্টর পড়তে হবে, তার নাম হচ্ছে অবস্থান ভেক্টর। এই অবস্থান ভেক্টরটা পড়ার জন্য তোমার গত ক্লাসে যে তোমরা একক ভেক্টর পড়েছিলা, আয়ত একক ভেক্টর পড়েছিলা, ওই কনসেপ্টগুলো আমাদের আজকে কাজে লাগবে। তবে তার আগে তোমাদেরকে একটা কথা বলে রাখি, সেটা হচ্ছে আমি যদি অবস্থান ভেক্টরটা তোমাকে বিস্তারিত পড়াতে চাই তাহলে আমার আরেকটা জিনিস শেখানো লাগবে, যেটা আমরা আসলে একটু পরেই শেখাবো, কিন্তু আমি একটু আগে শিখেই ফেলি, সেই জিনিসটা আমাদের কাজে লাগবে। সো আসলে কী জিনিস শেখাচ্ছে একটু ভালো করে বুঝো। প্রথমত আসি, আমি যদি বলি একটা এক্সাম্পল দিই, স্মরণ কিন্তু আমরা জানি একটা ভেক্টর রাশি, তাই না? স্মরণ হচ্ছে একটা ভেক্টর রাশি। এখন এই বিন্দুতে একজন লোক আছে মনে করো, তো আমি বললাম যে এই লোকটা এখান থেকে এখানে গেল, তাহলে আমাদের লোকটা এ বিন্দু থেকে বি বিন্দুতে গেল। তাহলে আমি যদি প্রশ্ন করি এই লোকের স্মরণ কত হলো, তুমি আমাকে নিশ্চয় আনসার দিবা ভাইয়া তার স্মরণ হলো হচ্ছে এ বি পরিমাণ স্মরণ হলো। এবং স্মরণ যেহেতু ভেক্টর রাশি, তার দিক কোন দিকে? এ থেকে বি এর দিকে। এবার আমি বললাম যে একটু পর এই লোকটা লম্বভাবে এখানে চলে গেল, এই বিন্দুটার নাম হচ্ছে সি বিন্দু। তাহলে এখন যদি আমি বলি তার স্মরণ কত, তুমি আমাকে বলো ভাইয়া বি থেকে সি, এই বি সি এটাই হচ্ছে তার স্মরণ। এখন আমি যদি তোমাকে প্রশ্ন করি সেই এ থেকে বিতে গেল স্মরণের মান এ বি, বি থেকে সিতে গেল স্মরণের মান ভি সি। কিন্তু আমি যদি তোমাকে এরকম বলি স্মরণ যেহেতু একটা ভেক্টর রাশি, সে এ থেকে বিতে গিয়ে এরপর সিতে গেল, তার মোট স্মরণ কত? তাহলে তুমি নিশ্চয় আমাকে আনসার দিবা ভাই স্মরণ মানে হচ্ছে শুরু এবং শেষের মধ্যবর্তী সরলরেখিক দূরত্ব। তাহলে ভাই এই স্টার্ট করেছিল কোথায়? এতে, শেষ করেছে কোথায়? সিতে। তাহলে এই দুইটা বিন্দুর মধ্যবর্তী যে আমাদের সরলরেখিক দূরত্ব, এটাকে আমরা বলবো তার মোট স্মরণ। এর মানে তার মোট স্মরণটাকে আমরা নাম দিব হচ্ছে এসি। তাহলে আমরা সহজ ভাষায় বলতে পারি এ বি যে স্মরণ আর বিসি যে স্মরণ, এই দুইটাকে যোগ করলে আমরা এসি স্মরণ পাবো। এটা তো আশা করি কারো কোনো সন্দেহ নাই। এখন আমি তোমাকে এবার মান দিয়ে দিলাম। আমি বললাম যে এ থেকে বি এর যে দূরত্ব এটা হচ্ছে 4 মিটার। এরপর বললাম যে বি থেকে সি এর দূরত্ব এটা হচ্ছে 3 মিটার। এর মানে আমাদের যে লোকের কথা আমরা বলছি ওই লোকটা প্রথমে এ থেকে বিতে গেল,
সেই লোকটা যে এ থেকে বিতে গেছে কয় মিটার গেল? 4 মিটার। এবার সেই বি থেকে সিতে গেল, ভাইয়া কয় মিটার গেল? 3 মিটার। এবার যদি আমি তোমাকে প্রশ্ন করি এই লোকের মোট সরণ কত, তাহলে তুমি কি আমাকে আনসার দিবা 4 মিটার প্লাস 3 মিটার মানে 7 মিটার আনসার দিবা? আমরা তো জানি 4 মিটার প্লাস 3 মিটার ইকুয়ালস টু 7 মিটার হয়, কিন্তু তুমি আমাকে আনসার দিবা যে না ভাইয়া 4 হবে, 4 আর 3 মিলে 7 হবে না, আমাদের এই দুইটা সরণ মিলে মোট সরণ হবে 5 মিটার, যেটা আমরা পিথাগোরাস দিয়ে বের করতে পারি যে √4² প্লাস 3² ক্যালকুলেশন করলে তুমি 5 মিটার পেয়ে যাবা। এর মানে আমরা কি বুঝলাম? আমরা বুঝলাম 4 মিটার আর 3 মিটার, 4 আর 3 যোগ করলে যে 7, সেই 7টা আমার আনসার হচ্ছে না, কিন্তু এই 4 মিটার আর 3 মিটার মিলে টোটাল সরণের মানটা হচ্ছে 5 মিটার। এর মানে 4 আর 3 মিলে কি হচ্ছে? 5 হচ্ছে। এর মানে ব্যাপারটা এরকম না 4 3 7 নয়, মাঝে মাঝে 5 হয়। তাহলে আমাদের ব্যাপারটা হচ্ছে এমন, তুমি নর্মাল বীজগণিত দিয়ে 4 আর 3কে যোগ করলে 7 আসবে, কিন্তু ভেক্টর দিয়ে যখন তুমি চিন্তা করবা তখন 4 আর 3কে যোগ করলে 7 আসবে না, 4 আর 3কে যোগ করলে 5 আসতেছে এবং 5 আসবে। ব্যাপারটা এরকম না, আমার এ থেকে বিতে যাওয়ার পর সে কোন দিকে গেল, এই দিকে গেলে সরণ একরকম, এই দিকে গেলে একরকম, এই দিকে গেলে একরকম। এর মানে সরণ যেহেতু ভেক্টর রাশি, এখানে সরণটা দিকের উপর নির্ভর করে। অতএব 4 আর 3 মিলে অনেক কিছু হতে পারে, এটা কোণের উপর ডিপেন্ড করে। যেহেতু আমরা অন্য কোনো কিছু জানি না, আপাতত আমি সমকোণী দিয়েই তোমাদেরকে বোঝাচ্ছি যে আমাদের এখানে 4 আর 3 মিলে 5 হচ্ছে। এটাতে তো আশা করি কারো কোনো আপত্তি নেই। এখন তোমাকে যদি ভাই বলি, তাহলে আমি এটা কাজ করি, আমি এখন 4 আর 3 মিলে 5 লিখবো, তুমি কি বিশ্বাস করবা? অবশ্যই না। আমরা 4 আর 3 মিলে 5 লিখবো না, কিন্তু আসলে 4 আর 3 মিলে 5 হচ্ছে। ব্যাপারটা কেমন? এই 4 আর 3 মিলে 7 হওয়ার কথা, কিন্তু 5 হচ্ছে যার কারণে, সেটা হচ্ছে ভেক্টরের কারণে। কেন ভেক্টরের কারণে? কারণ আমরা যে নর্মালি বীজগণিতে 4 আর 3 7 করি, ভেক্টর এই বীজগণিত মানে না। ওই কারণে আমরা বলি ভেক্টরের যোগফল বিয়োগফল এগুলো সাধারণ বীজগাণিতিক নিয়মে করা যায় না, এগুলা করার জন্য জ্যামিতিক পদ্ধতি লাগে। এখন তাহলে একটা জিনিস খেয়াল করো, আমি যদি এখন তোমাকে এটা বলি, আমার প্রথমে সরণ ছিল হচ্ছে এবি, এটাকে এবি ভেক্টর দ্বারা প্রকাশ করলাম ভেক্টর আকারে, প্লাস এরপর আমাদের সরণ হয়েছে হচ্ছে ভিসি, এটা হচ্ছে আমাদের 2 নম্বর সরণ। তাহলে প্রথম সরণ আর দ্বিতীয় সরণ দুইটাকে যোগ করলে আমি পেয়ে যাব এসি, যেটা হচ্ছে আমাদের মোট সরণ। তাহলে আমাদের প্রথম সরণ প্লাস দ্বিতীয় সরণ সমান মোট সরণ বলা যায় কি না? অবশ্যই বলা যাবে। মানে এই সরণ প্লাস এই সরণ সমান হচ্ছে এই সরণ। খুব ভালো করে খেয়াল করিও, আমি চাইলে কিন্তু এটা লিখতে পারবো না, এবি প্লাস বিসি সমান এসি, এটা আমি লিখতে পারবো না। কেন পারবো না? এবি দ্বারা বোঝাচ্ছে এবি এর মান, বিসি দ্বারা বোঝাচ্ছে বিসি এর মান, এবি এর মান আর বিসি এর মানকে যোগ করলে কিন্তু এসি এর মান হয় না। তাহলে আমরা এটা লিখতে পারবো না, কিন্তু আমরা এটা লিখতে পারবো। এর মানে আমি বুঝাচ্ছি এবি ভেক্টরকে বিসি ভেক্টরের সাথে যোগ করলে এসি ভেক্টর পাওয়া যায়। যখন তুমি ভেক্টর চিহ্ন ব্যবহার করলা, এর মানে তুমি ভেক্টরের নিয়মকানুন ফলো করে এটাকে ক্যালকুলেশন করবা। যেমন আমি এখানে নিয়মকানুন ফলো করে আনসার বের করলাম হচ্ছে 5 মিটার। আচ্ছা, এবার আসি, তুমি জাস্ট এর থেকে বেশি কিছু জানার দরকার নেই। আপাতত একটা জিনিস খেয়াল করো, এই যে আমার এবি ভেক্টর, এই যে ভিসি ভেক্টর আর এই যে এসি ভেক্টর, তিনজন মিলে একটা ত্রিভুজ তৈরি করছে কিনা দেখো তো। ভাই তৈরি করছে না? 3জন মিলে একটা ত্রিভুজ। এবার একটা জিনিস খেয়াল করো, এই ত্রিভুজের মধ্যে কে কোন দিকে আছে দেখো। এর মধ্যে দেখো এবি আর ভিসি তারা একটা সিরিয়াল মেনটেন করছে, মনে হচ্ছে একজনের পিছে আরেকজন যাচ্ছে, তারা একটা সিরিয়াল মেনটেন করেছে। কিন্তু তাহলে তুমি যদি এখান থেকে হেঁটে হেঁটে যাও, দেখবে এদিকে যাচ্ছে, এরপর এদিকে যাচ্ছে, কিন্তু এসিটা কিন্তু সিরিয়ালটা মেনটেন করে নাই। তাহলে এসিটা হচ্ছে আমার উল্টা দিকে গেছে। তাহলে ঘটনাটা ব্যাপারটা কি করছে একটু ভালো করে খেয়াল করো। এই যে এ থেকে আমরা বিতে গেলাম, ভি থেকে সিতে গেলাম, এবি ভেক্টর আর ভিসি ভেক্টর তারা কিন্তু একটা সিরিয়াল মেনটেন করেছে, আর এসি ভেক্টর কোনো সিরিয়াল মেনটেন করে নাই। তাহলে তুমি পরীক্ষার জন্য আমাদের আজকের কনসেপ্টের জন্য মনে রাখবা, কোনো একটা ত্রিভুজ যদি আমার কাছে থাকে, যেই ত্রিভুজের 3টা বাহু দ্বারা 3টা ভেক্টর বোঝায়, তাহলে তাদের মধ্যে যারা একই সিরিয়ালে থাকে তাদেরকে যোগ করলে অন্যটা পাওয়া যায়। একই সিরিয়ালে থাকলে তাদেরকে যোগ করলে অন্যটা পাওয়া যায়। লাইক তোমাকে আমি এরকম একটা ত্রিভুজ দিলাম, আমি বললাম যে এটা হচ্ছে আমার একটা ত্রিভুজ, এই ত্রিভুজে এই বরাবর আছে হচ্ছে ফি নামক ভেক্টর, এই বরাবর আছে হচ্ছে কিউ নামক ভেক্টর, এই বরাবর আছে হচ্ছে আর নামক ভেক্টর। এবার আমি তোমারে বললাম যে এখান থেকে একটি ইকুয়েশন লেখো, তাহলে তুমি কি করবা? কিচ্ছুই না, তুমি দেখবা এই ত্রিভুজের মধ্যে কারা কারা একই সিরিয়াল আছে। তাহলে আমি যদি একটু হিসাব নিকাশ করি, ভাইয়া কারা কারা একই সিরিয়াল আছে, তুমি খুব সহজে বুঝবা। ভাইয়া এই জায়গায়
আমাদের যে পি ভেক্টর আর এই জায়গায় যে আর ভেক্টর, এই দুজন কিন্তু একটা সিরিয়াল মেনটেন করছে, খেয়াল করছো কিনা? তাহলে এরা যেহেতু আমাদের একই সিরিয়াল আছে আর কিউটা যেহেতু উল্টা সিরিয়াল আছে, এর মানে আমি বলতেই পারি পি ভেক্টর প্লাস আর ভেক্টর ইকুয়ালস টু হচ্ছে কিউ ভেক্টর। এর মানে যেই দুইটা একই সিরিয়ালে আছে ওই দুইটাকে যোগ করলে আমরা অন্যটা পেয়ে যাব। আমি আশা করি তোমাদেরকে এটা বুঝাইতে পারছি। তাহলে আমি যদি তোমাকে এবার বলি, আমি একটা ত্রিভুজ দিলাম, এই ত্রিভুজের মধ্যে এই বরাবর আছে হচ্ছে পি ভেক্টর, এবং আমি বললাম যে এই বরাবর আছে হচ্ছে কিউ ভেক্টর, এবং এই বরাবর আছে হচ্ছে আর ভেক্টর। এবার যদি আমি তোমাকে প্রশ্ন করি, বলো তো ইকুয়েশন কি হবে? তুমি কি চিন্তা করো ভাইয়া? এই ত্রিভুজের মধ্যে একই সিরিয়ালে কে কে আছে? তুমি দেখো এই দুইজন একটা সিরিয়াল মেনটেন করেছে, মানে একজনের পিছে আরেকজন, কিন্তু ও সিরিয়াল মেনটেন করে নাই। তাহলে যারা সিরিয়াল মেনটেন করেছে কে কে? আর এবং ফি। এই আর এবং ফিকে যদি আমি যোগ করি তাহলে আমি কিউ পেয়ে যাব। অনেকে প্রশ্ন করতে পারো, ভাইয়া সিরিয়াল মেনটেন যারা করতেছে তাদেরকে আমি কাকে আগে রাখবো কাকে পরে রাখবো, এটা ফ্যাক্ট কিনা? এটা কোনো ফ্যাক্ট না। যোগের ক্ষেত্রে আগে পরে কোনো ফ্যাক্ট না, অতএব তোমাকে টেনশন করতে হবে না। এই যে কনসেপ্টটা বলেছি এটা আমরা একটু পরে আবার বলবো। এখন আমি এটা বলেছি আমার অবস্থান ভেক্টরটা প্রপারলি বোঝানোর জন্য। তাহলে তুমি আমার অবস্থান ভেক্টর যখন আমি পড়াবো তখন তোমার একটা কথা খুব ভালো করে ভাইয়া জানতে হবে। কি জানতে হবে? যে কোনো একটা ত্রিভুজের মধ্যে যারা একই সিরিয়ালে থাকে তাদেরকে যোগ করলে উল্টা সিরিয়ালটা সমান পাওয়া যায়, এটা তোমাকে খুব ভালো করে জানতে হবে। এবার আসো ভাইয়া, আজকে পড়াবো হচ্ছে অবস্থান ভেক্টর। এখন অবস্থান ভেক্টর কাকে বলে? নাম দেখি বোঝা যাচ্ছে অবস্থান ভেক্টর। এর মানে এমন একটা ভেক্টর যেই ভেক্টর আমাকে কিভাবে হেল্প করে? অবস্থান নির্ণয় করতে হেল্প করে। এমন একটা ভেক্টর যে ভেক্টর আমাকে কি করে? অবস্থান নির্ণয় করতে হেল্প করে। তাহলে যেই ভেক্টরটা অবস্থান নির্ণয় করতে হেল্প করে তার নাম হচ্ছে অবস্থান ভেক্টর। কারণ প্রশ্ন হচ্ছে, ভাইয়া আমি অবস্থান নির্ণয় করব, ঠিক আছে, কিন্তু কার অবস্থান নির্ণয় করব? উত্তর হচ্ছে কোন একটা নির্দিষ্ট বিন্দুর অবস্থান। কার অবস্থান? বিন্দুর অবস্থান। আর প্রশ্ন হচ্ছে, ভাই বিন্দু কোথায় পাবো? উত্তর হচ্ছে প্রসঙ্গ কাঠামোতে পাবা, কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থায় পাবা। তাহলে ব্যাপারটা একটু ক্লিয়ার করি। মনে করো আমার কাছে একটা দ্বিমাত্রিক অবস্থান আছে, এটা হচ্ছে এক্স অক্ষ, এটা হচ্ছে ওয়াই অক্ষ। তাহলে আমি এই জায়গায় কোনো একটা বিন্দু পাইলাম, এই বিন্দুটার নাম দিলাম হচ্ছে আমি ফি বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে এক্স কমা ওয়াই। এখন আমি বললাম যে এই যে আমার এই ফি বিন্দুটাকে আমি একটা ভেক্টর আকারে প্রকাশ করতে চাই। যদি আমি ফি বিন্দুটাকে কোনো একটা ভেক্টর আকারে প্রকাশ করতে চাই তাহলে আমি কিভাবে প্রকাশ করব? এই দেখো, মূল বিন্দু থেকে, অবশ্যই মূল বিন্দু থেকে হিসাব করতে হবে। তাহলে মূল বিন্দু থেকে আমি কাকে ইন্ডিকেট করব? এই ফি বিন্দুটাকে। তাহলে কেমনে ইন্ডিকেট করব? এখান থেকে ফি বিন্দু পর্যন্ত একটা যদি ভেক্টর আমি কল্পনা করি, আমি যদি মূল বিন্দুতে তোমাকে দাঁড় করাই দিই এবং বলি যে ফি কোথায়, তুমি নিশ্চয় আমাকে বলবা যে ওই দিকে। তাহলে এই মূল বিন্দু থেকে কোনো একটা নির্দিষ্ট বিন্দুর দিকে আমরা যে ভেক্টরটা কল্পনা করছি তার নাম হচ্ছে অবস্থান ভেক্টর। এর মানে এটাই হচ্ছে আমাদের অবস্থান ভেক্টর। অবস্থান ভেক্টরকে সাধারণত আমরা স্মল আর দ্বারা প্রকাশ করি। এই অবস্থান ভেক্টরের স্থানাঙ্ক হচ্ছে এক্স কমা ওয়াই। অবস্থান ভেক্টরে আমাদের এখানে বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে এক্স কমা ওয়াই, এবং এই বিন্দুকে আমরা একটা ভেক্টরের সাহায্যে প্রকাশ করলাম, তার নাম হচ্ছে অবস্থান ভেক্টর। এবং অবস্থান ভেক্টরটা কোন ভেক্টর ভাইয়া? আর ভেক্টর। এই আর ভেক্টরটাই হলো তার অবস্থান ভেক্টর। আই থিঙ্ক এতটুকু তোমার ভেরি মাচ ক্লিয়ার। আচ্ছা, তাহলে এটাই হচ্ছে আমাদের অবস্থান ভেক্টর। আশা করি এতে কারো কোনো আপত্তি থাকার কথা না। এখন এই যে আমার অবস্থান ভেক্টরটা, একইভাবে এটা যেরকম দ্বিমাত্রিক হতে পারে, এটা ত্রিমাত্রিকও হতে পারে। যে ত্রিমাত্রিকের ক্ষেত্রে এটাকে নাম দিলাম হচ্ছে এক্স অক্ষ, এটাকে নাম দিলাম ওয়াই অক্ষ, এটাকে নাম দিলাম হচ্ছে ভাইয়া জেড অক্ষ। এখন আমি কোনো একটা বিন্দু নিলাম, এখানে বিন্দুটার নাম হচ্ছে পি অফ এক্স কমা ওয়াই কমা জেড। এখন আমার ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থায় একটা বিন্দু আছে। এবার যদি বলি এই বিন্দুটাকে আমরা ভেক্টর আকারে প্রকাশ করব, তাহলে তুমি কি বলবা? নিশ্চয়ই এই যে আমার মূল বিন্দু থেকে এটার দিকে একটা ভেক্টর কল্পনা করব, এই ভেক্টরটার নাম হচ্ছে অবস্থান ভেক্টর, আর ভেক্টর। তাহলে আমাদের প্রশ্ন হচ্ছে আমরা অবস্থান ভেক্টর দিয়ে কি করি ভাইয়া বলো তো? অবস্থান নির্ণয় করি। অবস্থান ভেক্টর দিয়ে কি করি ভাইয়া? অবস্থান নির্ণয় করি। উত্তর হচ্ছে কার অবস্থান নির্ণয় করি? আমরা বিন্দুর অবস্থান নির্ণয় করি। প্রশ্ন হচ্ছে বিন্দুর অবস্থান কার সাপেক্ষে নির্ণয় করি? উত্তর হচ্ছে মূল বিন্দুর সাপেক্ষে নির্ণয় করি। কার মূল বিন্দু ভাইয়া? প্রসঙ্গ কাঠামোর মূল বিন্দু। তাহলে এবার যদি তোমাকে আমি বলি অবস্থান ভেক্টরের সংজ্ঞা লেখো, তাহলে তুমি কিভাবে লিখবা? প্রসঙ্গ কাঠামোর মূল বিন্দুর সাপেক্ষে কোনো বিন্দুর অবস্থান যেই ভেক্টরের সাহায্যে নির্ণয় করা হয় তাকে অবস্থান ভেক্টর বলে। আবার বলছি, প্রসঙ্গ কাঠামোর মূল বিন্দুর সাপেক্ষে
কোনো বিন্দুর অবস্থান যেই ভেক্টরকে দিয়ে প্রকাশ করা হয় ওই ভেক্টরকে অবস্থান ভেক্টর বলে। এবং জেনে রাখবা অবস্থান ভেক্টরের অপর নাম হচ্ছে ব্যাসার্ধ ভেক্টর। কি বললাম? অবস্থান ভেক্টরের অপর নাম হচ্ছে ব্যাসার্ধ ভেক্টর। এটা একটু জেনে রাখবা, অনেক সময় এমসিকিউতে আসে অবস্থান ভেক্টরকে আরেকটা নামে ডাকা হয়। কি নামে ডাকা হয় ভাইয়া? ব্যাসার্ধ ভেক্টর। তাহলে অবস্থান ভেক্টরের অপর নাম কি ভাইয়া? ব্যাসার্ধ ভেক্টর। আশা করি এতটুকু তোমার ক্লিয়ার। তাহলে আমরা এখন মোটামুটি একটু করে অবস্থান ভেক্টর জানলাম। এখন আমার কাজ যেটা ভাইয়া, ওই কাজটা হচ্ছে এই অবস্থান ভেক্টরটাকে আরও একটু ভালোভাবে একেবারে ক্লিয়ার করা। সবাই একটু খুব মনোযোগ দিয়ে খেয়াল করবা। আমরা এই জিনিসটাকে একেবারে খুব ভালো করে ক্লিয়ার করে দিব। অতিরিক্ত বেশি ইম্পর্টেন্ট একটা টপিকস, আমাদের ভবিষ্যতে অতিরিক্ত বেশি কাজে লাগবে। আসো প্রথমত আমরা একটা কাজ করি, সেটা হচ্ছে অবস্থান ভেক্টর আমি নির্ণয় করা দেখাবো তোমাকে। এখন আমি যে তোমাকে অবস্থান ভেক্টর নির্ণয় করা দেখাবো, সেই অবস্থান ভেক্টর নির্ণয় করার ক্ষেত্রে আমি তোমাকে শুধু দ্বিমাত্রিক দেখাবো। ত্রিমাত্রিকটা আমরা অনুভব করে নিব। ত্রিমাত্রিক বুঝাইতে গেলে একটু কষ্ট হয়ে যায়, আমরা দ্বিমাত্রিক পড়াবো, ত্রিমাত্রিক অনুভব করে নিব। তো আসো আমরা এখন যে জিনিসটা পড়বো সেটা হচ্ছে দ্বিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থায় অবস্থান ভেক্টর। দ্বিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থায় অবস্থান ভেক্টরটা কেমন হয় সেটা নিয়ে আমরা এখন একটু করে আলোচনা করব। তাহলে আমি আবারও বলছি, আমাদের আলোচনা হচ্ছে দ্বিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থায় অবস্থান ভেক্টর। আসো খুব ভালো করে জিনিসটা বুঝো। এটা হচ্ছে আমাদের ওয়াই অক্ষ, এটা হচ্ছে আমাদের ওয়াই অক্ষ, আর এইদিকে হচ্ছে আমাদের এক্স অক্ষ। আমাদের এটা হচ্ছে ওয়াই অক্ষ আমরা ধরলাম, আমরা এই দিকে ধরে নিলাম এটা হচ্ছে ওয়াই অক্ষ, আর এই দিকে এটাকে আমরা এক্স অক্ষ ধরে নিলাম। তাহলে ভাইয়া এটা যদি আমাদের এক্স অক্ষ হয় আর এটা যদি ওয়াই অক্ষ হয়, তাহলে আমরা এটাকে বলতে পারি হচ্ছে আমাদের মূল বিন্দু। এখন এই জায়গায় আমি কোনো একটা বিন্দু কল্পনা করলাম, এই বিন্দুটাকে নাম দিলাম পি অফ এক্স কমা ওয়াই নামক একটা বিন্দু। এখন আমি এই বিন্দুটার যে অবস্থান ভেক্টর, সেই অবস্থান ভেক্টরটা নির্ণয় করতে চাই। এখন যদি আমি এটার অবস্থান ভেক্টর নির্ণয় করতে চাই, তাহলে কিভাবে নির্ণয় করব? এই দেখো, মূল বিন্দু থেকে এই ভেক্টরের দিকে একটা ভেক্টর কল্পনা করলে এটার নাম হচ্ছে অবস্থান ভেক্টর, এবং এই অবস্থান ভেক্টরকে আমি আর ভেক্টর দ্বারা প্রকাশ করছি। এর মানে পি বিন্দুর অবস্থান ভেক্টরটার নাম কি ভেক্টর ভাইয়া? আর ভেক্টর। এখন আমি এই আর ভেক্টরের মানটা বের করতে চাই। কিভাবে বের করব? সবাই একটু মনোযোগ দিয়ে খেয়াল করো। সো প্রথমে আমি যে কাজটা করব, আচ্ছা এখানে এক্স আর ওয়াই যেহেতু আমি জানি, এক্স আর ওয়াইয়ের মিনিংটা কি? আমি যদি এই বিন্দু থেকে একটা লম্ব টানতে পারি, যদি আমি এখান থেকে একটা লম্ব টানি, তাহলে তুমি নিশ্চয়ই বুঝতেই পারছো এখান থেকে এই পর্যন্ত এটার নাম হবে এক্স, আর এখান থেকে এই পর্যন্ত এটার নাম হবে ভাইয়া কি? ওয়াই। তাহলে আমার এতটুকুর নাম হচ্ছে এক্স আর এতটুকুর নাম হচ্ছে ভাইয়া কি? ওয়াই। এখন আমি যে কাজটা করব ভাইয়া, আমরা যে কাজটা করব সেটা হচ্ছে, আমি যেহেতু জানি এটার নাম হচ্ছে এক্স, এটার নাম হচ্ছে ওয়াই, এখন আমি আরেকটু অন্যভাবে তোমাকে অ্যানালাইজ করে দেখাই। তুমি এটার মান জানো এক্স, এটার মান জানো তুমি এক্স, এটার মান তুমি জানো হচ্ছে ভাইয়া ওয়াই। এখন আমি একটা কাজ করি, আমি তো ভাইয়া ভেক্টর বের করবো, আর ভেক্টর। তো আর ভেক্টর বের করতে গেলে অন্য দুইটা ভেক্টর লাগবে না? এটা একটা ত্রিভুজ তৈরি হয়ে গেছে না? তাহলে আমি একটা কাজ করি, এটাকে নাম দিলাম ও বিন্দু, এটাকে নাম দিলাম এ বিন্দু, এটার নাম হচ্ছে পি বিন্দু। এখন যদি আমি তোমাকে প্রশ্ন করি, ভাইয়া ও থেকে এ পর্যন্ত এটাকে আমি একটা ভেক্টর কল্পনা করছি, এই যে ভেক্টরটা, এই ভেক্টরটা বের করো, তুমি বের করতে পারবা কিনা? তোমার কাছে প্রশ্ন। এবার যদি আমি বলি এ থেকে পি পর্যন্ত এটা একটা ভেক্টর, এই ভেক্টরটা তুমি বের করতে পারবা কিনা? এটাও তোমার কাছে আমার প্রশ্ন। দেখো ও থেকে ও, এই যে ভেক্টরটা, এই ও এই ভেক্টরটা আমি বের করব, ও এ ভেক্টর। এই ও এ ভেক্টরটা যদি আমি বের করতে চাই, তাহলে বেসিক নিয়মটা কি বলতো? আমরা ও এ ভেক্টরের কি জানি বলতো? আমি ও এ ভেক্টরের মান জানি এক্স, দিক জানি এক্স অক্ষের দিকে, দিক জানি এক্স অক্ষের দিকে। তাহলে আমি যেহেতু জানি তার মান হচ্ছে এক্স, তার মান হচ্ছে এক্স এবং তার দিকটা হচ্ছে এক্স অক্ষের দিকে, তাহলে আমরা জানি মান আর দিক জানলে আসল ভেক্টরটা পাওয়া যায়। গত ক্লাসে বলেছিলাম কিভাবে পাওয়া যায়? গুণ করলে। তাহলে আমাদের এখানে মানটা কত ভাইয়া? আমার এখানে মানটা হচ্ছে এক্স, আর ভাইয়া দিকটা কার দিকে ভাইয়া? দিকটা এক্স অক্ষের দিকে, মান হচ্ছে আই ক্যাপ।
এক্স অক্ষের দিকে একক ভেক্টর। এবার যদি তোমাকে আমি প্রশ্ন করি ভাইয়া, তাহলে এবার তুমি এ থেকে ফি নামক ভেক্টরটা বের করতে পারবা কিনা? উত্তর হচ্ছে ভাইয়া পারবো। তাহলে তার নাম কি ভাইয়া? এফি ভেক্টর। এই যে এই ভেক্টরটা, এটাই হচ্ছে আমাদের এফি ভেক্টর। এখন এই যে এফি ভেক্টর, এটা যদি আমি বের করতে যাই, এই ভেক্টরটা বের করতে করলে ঘটনা কী ঘটে খেয়াল করো। বলো এই ভেক্টরের মানটা কত? ওয়াই। তাহলে ভেক্টরের মান হচ্ছে ওয়াই। এবার বলো ভেক্টরের দিকটা কোন দিকে? ওয়াই অক্ষের দিকে। ওয়াই অক্ষের দিকে একক ভেক্টরকে আমরা কী দ্বারা প্রকাশ করি? অবভিয়াসলি ভাইয়া জে ক্যাপ দ্বারা প্রকাশ করি। এর মানে আমি অলরেডি ও এ ভেক্টর পেয়ে গেছি, আমি এ ফি ভেক্টর পেয়ে গেছি। এবার তুমি নিজেই চিন্তা করো, এই যে একটা ত্রিভুজ, এই ত্রিভুজ থেকে আর ভেক্টরের মান তোমার লাগবে। এখন যেহেতু এটা একটা ত্রিভুজ, এর মধ্যে টোটাল কয়টা ভেক্টর আছে? 3টা ভেক্টর। এটার নাম কি ভেক্টর? ও এ ভেক্টর। এটার নাম কি ভেক্টর? এফি ভেক্টর। এটার নাম কি ভেক্টর? আর ভেক্টর। এবার তুমি বলো এই ত্রিভুজের মধ্যে কারা কারা একই সিরিয়ালে আছে? এই দুইজন ভাইয়া একই সিরিয়ালে আছে, আর এই বান্দা উল্টা সিরিয়ালে আছে। তাহলে যারা একই সিরিয়ালে আছে তাদেরকে যোগ করলে অন্যটা পেয়ে যাব। তাহলে বলে একই সিরিয়ালে কে কে আছে? ও এ এফি। তাহলে আমি নিশ্চয়ই এখান থেকে একটা ইকুয়েশন বলতে পারি, ও এ ভেক্টর প্লাস এ ফি ভেক্টর ইকুয়ালস টু ও এ প্লাস এফি ভেক্টর ইকুয়ালস টু ও ফি ভেক্টর। এটা হচ্ছে আমার ভেক্টরের রুলস। এবার তুমি একটু খেয়াল করে দেখো, এই যে ও এ মানে কি বলতো? এক্স আই ক্যাপ, আর প্লাস এফি মানে কি? ওয়াই জে ক্যাপ ইকুয়ালস টু ও ফি। এই যে ও ফি ভেক্টর মানে হচ্ছে এই আর ভেক্টরটা, তাহলে আমি এটাকে নাম দিলাম হচ্ছে আর ভেক্টর। তাহলে এখান থেকে আমি সুতরাং বলতে পারি আর ভেক্টর ইকুয়ালস টু হচ্ছে এক্স আই ক্যাপ প্লাস ওয়াই জে ক্যাপ। এর মানে আমরা আর বের করার জন্য একটা সূত্র পেয়ে গেছি। আজকের পর থেকে এটা হচ্ছে আমাদের জন্য সূত্র। কি সূত্র? আজকের পর থেকে সূত্রটা হচ্ছে এটা, কোণেরটা, তুমি তো চিত্র আঁকা লাগবে না, পরীক্ষা কিচ্ছু করা লাগবে না, ডাইরেক্ট তোমাকে যদি কোণেরটা বিন্দু ভাইয়া বলে দিই, তাহলে ওই বিন্দুর অবস্থান ভেক্টর তুমি কীভাবে বের করবা? প্রথম মান ইন্টু আই ক্যাপ, দ্বিতীয় মান ইন্টু জে ক্যাপ, মানে স্থানাঙ্ক আমরা যেটা দিব তার মধ্যে এক্সের মান ইন্টু আই ক্যাপ, ওয়াইয়ের মান ইন্টু জে ক্যাপ। সে ফর এক্সাম্পল তোমার পরীক্ষায় আমি এরকম দিয়ে দিলাম যে কোণেরটা বিন্দু, সেটার নাম হচ্ছে মান হচ্ছে 2,3। তাহলে বলো তার অবস্থান ভেক্টর কী হবে? 2 আই ক্যাপ 3 জে ক্যাপ। এবার বলো তোমাকে যদি একটা বিন্দু ভাইয়া বলে দিই -3 আর 5, এবার বলো তাহলে বি বিন্দুর অবস্থান ভেক্টর কী হবে? -3 আই ক্যাপ 5 প্লাস 5 জে ক্যাপ। এটা হচ্ছে আমাদের আর বের করার সিস্টেম। এখন হচ্ছে ভাইয়া আমি এই ভেক্টরটা বের করলাম, এখন আমি চাচ্ছি এই ভেক্টরের মান বের করব। কি বের করব? অবস্থান ভেক্টরের মান। প্রশ্ন হচ্ছে ভাইয়া মানটা কীভাবে বের করো? মান বের করতে জন্য শুধু মান লাগবে। তাহলে এই ত্রিভুজটা একটা কেমন ত্রিভুজ? সমকোণী ত্রিভুজ। এই সমকোণী ত্রিভুজে তুমি অলরেডি এটার মান জানো হচ্ছে এক্স, আর এটার মান জানো হচ্ছে ওয়াই। তাহলে এটার মান যদি এক্স হয়, এটার মান যদি ওয়াই হয়, এটার মান আর ভেক্টরের মানটাকে আমি আর দ্বারা প্রকাশ করতেছি। তাহলে এই আর এর মান বের করা যাবে না? যাবে। কেমনে যাবে? পিথাগোরাস অ্যাপ্লাই করলে আমরা বলতে পারি আর স্কোয়ার সমান এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার। তাহলে আমি এখান থেকে নিশ্চয়ই বলতে পারি আমাদের যে আর সমান হচ্ছে √ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। তাহলে এটা হচ্ছে আমাদের আর এর মান বের করার ফর্মুলা। এটা হচ্ছে আর এর মান বের করার ফর্মুলা। তাহলে আমরা কোনো একটা বিন্দু যদি আমাকে দেওয়া থাকে, সেই বিন্দুর অবস্থান ভেক্টর বের করতে পারবো। আবার কোনো একটা বিন্দু যদি দেওয়া থাকে, ওই বিন্দুর জন্য যে অবস্থান ভেক্টর তৈরি হবে, সেই অবস্থান ভেক্টরের মানটাও আমরা বের করতে পারবো। অবস্থান ভেক্টর বের করার জন্য প্রথমটাকে আই ক্যাপ, সেকেন্ডটাকে জে ক্যাপ দ্বারা গুণ করব। আর মান বের করার জন্য √ প্রথমটা স্কোয়ার প্লাস দ্বিতীয়টা স্কোয়ার। অথবা আমাদের যদি কোনো একটা অবস্থান ভেক্টর থাকে, তাহলে তার মান বের করার জন্য √ আই এর সহগ স্কোয়ার প্লাস জে এর সহগ স্কোয়ার। এটা হচ্ছে সিস্টেম। তাহলে আমি যদি তোমাকে প্রশ্ন করি, বলো তো এ বিন্দুর জন্য অবস্থান ভেক্টরের মান কত হবে? তাহলে তুমি নিশ্চয় আনসার দিবে √ 2 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার। বি বিন্দুর জন্য কত হবে? √ -3 হোল স্কোয়ার প্লাস 5 স্কোয়ার। এটা হচ্ছে অবস্থান ভেক্টরের মান। এবার দেখি তোমরা আমাকে বলো, আমি যদি কোনো একটা বিন্দু নিই ফি অফ এক্স, ওয়াই, জেড, এই ফি অফ এক্স, ওয়াই, জেডের জন্য আমরা যদি তোমাকে প্রশ্ন করি তার অবস্থান ভেক্টর কী হবে দেখি বলো তো। তাহলে এটার অবস্থান ভেক্টর হবে হচ্ছে এক্স আই ক্যাপ প্লাস ওয়াই জে ক্যাপ প্লাস জেড কে ক্যাপ। এটা হচ্ছে তার অবস্থান ভেক্টর। যদি বলে অবস্থান ভেক্টরের মানটা কত, তাহলে তুমি নিশ্চয় আনসার দিতে পারবা √ এক্স স্কোয়ার প্লাস
ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার। এটা হচ্ছে অবস্থান ভেক্টরের মানটা। তাহলে আমি ফি বিন্দু জানলাম, ফি বিন্দুর অবস্থান ভেক্টর জানলাম, ফি বিন্দুর অবস্থান ভেক্টরের মান জানলাম। এবার একটা গুরুত্বপূর্ণ জিনিস তোমাকে শিখাই দিই। তাহলে তোমাকে যদি আমি কোনো একটা বিন্দু বলে দিই, তাহলে নিশ্চয়ই সেই বিন্দুর জন্য তুমি অবস্থান ভেক্টর বের করতে পারবা, অবস্থান ভেক্টরের মানও বের করতে পারবা। ওকে ফাইন। এখন আমরা একটা জিনিস তোমাকে শিখাই, একটু খেয়াল করো। একটা ম্যাথ করাবো, সেই ম্যাথের প্রশ্নটা সবাই একটু খাতায় লিখে ফেলো, যে আমরা একটা ম্যাথ করাবো এখন, সেই ম্যাথের প্রশ্নটা তুমি লেখো। ওই ম্যাথ তুমি করতে পারলে আশা করি সকল ধরনের প্রশ্ন চলে আসবে। তাহলে আমরা লিখলাম এ অফ 2,3,5 একটি বিন্দু। আমরা এরকম একটা বিন্দু নিলাম, এই বিন্দুটার নাম হচ্ছে এ অফ 2,3,5, এরকম একটা বিন্দু আমরা নিলাম। এখন আমি এখান থেকে অনেকগুলো প্রশ্ন করি। 1 নাম্বার যে প্রশ্নটা আমরা করলাম সেটা হচ্ছে এই বিন্দুর, সবাই প্রশ্নটা লিখে ফেলো, এই বিন্দুর অবস্থান ভেক্টর নির্ণয় করো। এই বিন্দুর অবস্থান ভেক্টর নির্ণয় করো। এই বিন্দুর অবস্থান ভেক্টর নির্ণয় করো। 2 নাম্বার আমি যে প্রশ্নটা করলাম সেটা হচ্ছে অবস্থান ভেক্টরটির মান নির্ণয় করো। অবস্থান ভেক্টরটির মান নির্ণয় করো। অবস্থান ভেক্টরটির মান নির্ণয় করো। 3 নাম্বার যে প্রশ্নটা আমি করলাম সেটা হচ্ছে অবস্থান ভেক্টরটির একক ভেক্টর নির্ণয় করো। অবস্থান ভেক্টরটির একক ভেক্টর নির্ণয় করো। 4 নাম্বার প্রশ্ন করলাম হচ্ছে এক্স ওয়াই সমতলে দৈর্ঘ্য নির্ণয় করো। 5 নাম্বার প্রশ্ন করলাম ওয়াই জেড সমতলে দৈর্ঘ্য নির্ণয় করো। 6 নাম্বার প্রশ্ন করলাম এক্স জেড সমতলে দৈর্ঘ্য নির্ণয় করো। সবগুলো হচ্ছে আমাদের এই যে আমরা অবস্থান ভেক্টর পড়লাম সেই অবস্থান ভেক্টরের সাথে রিলেটেড, এবং এখান থেকে আমরা আরামসে আনসার দিতে পারবো। আশা করি তোমরা নিজেরা একটু করে একটু আমার সাথে আনসারগুলো মিলাবা। সো আসো খেয়াল করো, তোমাকে প্রথমে বললো এই বিন্দুর অবস্থান ভেক্টর নির্ণয় করো। তাহলে ভেরি সিম্পল ভাইয়া, এই বিন্দুর অবস্থান ভেক্টর আর ভেক্টর সমান কি লেখা যাবে? 2, তাহলে 2i ক্যাপ প্লাস 3j ক্যাপ প্লাস 5k ক্যাপ। এটা হচ্ছে আমাদের এই বিন্দুর অবস্থান ভেক্টর। এবার আসো ভাইয়া, অবস্থান ভেক্টরের মান নির্ণয় করতে বলেছে। মনে রাখবা, মান বলা যে কথা, দৈর্ঘ্য বলাও সেম কথা। তোমাকে অনেক সময় মান না বলে কি বলতে পারে? দৈর্ঘ্য বলতে পারে। তাহলে অবস্থান ভেক্টরের মানটা তুমি কিভাবে নির্ণয় করবা? ভেরি সিম্পল, আর সমান √, এই যে 2 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার প্লাস 5 স্কোয়ার। এটা হচ্ছে অবস্থান ভেক্টরের মান নির্ণয় করলাম। এখন আমি একটু ক্যালকুলেশন করে ফেলি। এই জায়গায় হচ্ছে আমাদের 4, আর এখানে 9, 9 4 13, 13 আর এদিকে হচ্ছে 25। তাহলে 25 আর 13 হচ্ছে এই যে 28, 38, এর মানে হচ্ছে √38, ক্যালকুলেশন ভুল না হলে। এখন আসো, তোমাকে বলছে অবস্থান ভেক্টরটির একক ভেক্টর নির্ণয় করো। তাহলে কার একক ভেক্টর নির্ণয় করব? আর এর একক ভেক্টর। তাহলে আর এর একক ভেক্টরকে আমি আর ক্যাপ দ্বারা প্রকাশ করলাম। এখন তোমরাই বলো অবস্থান ভেক্টর কিভাবে বের করতে হয়? একক ভেক্টর কিভাবে বের করতে হয়? আমরা জানি একক ভেক্টর মানে যার মান এক একক, কিন্তু কিভাবে বের করতে হয়? তাহলে একক ভেক্টর বের করার জন্য কোনো একটা ভেক্টরকে তার মান দ্বারা ভাগ করতে হয়। তাহলে আমাদের এই ভেক্টরটা হচ্ছে আর ভেক্টর, তাকে তার মান দ্বারা ভাগ করব আর দ্বারা। এখন তাহলে আর ভেক্টরটা ভাইয়া কত? 2i ক্যাপ প্লাস 3j ক্যাপ প্লাস 5k ক্যাপ, আর তার মানটা কত? √38। তাহলে এটাই হচ্ছে আমাদের আনসার। কার মান বলো তো? এটা হচ্ছে একক ভেক্টরের মান। এর মানে একক ভেক্টরের মান হচ্ছে এটা। তাহলে কোনো একটা ভেক্টরকে তার মান দ্বারা ভাগ করলাম, একক ভেক্টর পেয়ে গেলাম। এবার আমাকে এখানে প্রশ্ন করা হলো এক্স ওয়াই সমতলে দৈর্ঘ্য নির্ণয় করো। আচ্ছা, এখানে বলো তো কী কী আছে? এক্স আছে, ওয়াই আছে, জেড আছে, অথবা এইদিকে তাকাও, এক্স আছে, ওয়াই আছে, জেড আছে। এখন আমি যে এখানে আর বের করলাম মান বা দৈর্ঘ্য, এটা হচ্ছে টোটাল মানটা,
কিন্তু যদি তোমাকে কখনো সিলেক্ট করে যে XY সমতলে, XY সমতলে মানে হচ্ছে তুমি জেডকে বিবেচনায় আনবা না, শুধু এক্স আর জেডকে কল্পনা করবা। তাহলে এবার তুমি একটু চিন্তা করো তো, সরি এক্স আর ওয়াইকে, তাহলে XY সমতলে তুমি শুধু এক্স আর ওয়াইকে কল্পনা করবা। তাহলে আমি যদি নাম দিই আর XY, তাহলে কত হবে √, মান বের করছি, মান বা দৈর্ঘ্য সেম কথা, তাহলে আমাদের √। এবার দেখো XY শুধু এক্স আর ওয়াইকে আনতে হবে, তাহলে এক্সের জন্য মানে আই ক্যাপের জন্য কত আছে 2 প্লাস 3 তাহলে আমরা এখানে পাবো হচ্ছে 13। এবার আসা হচ্ছে ভাইয়া ওয়াইজেড সমতলে দৈর্ঘ্য নির্ণয় করো। তাহলে ওয়াইজেড সমতলে মানে কি আর ওয়াইজেড, তাহলে কত হবে √, ওয়াই এর মান কত ভাইয়া 3 প্লাস ওই যে জেডের জন্য হচ্ছে 5 এর মানে হচ্ছে আমরা এখান থেকে বলতে পারি হচ্ছে √, আমরা এখান থেকে বলতে পারি হচ্ছে √34। এবার আসো ভাইয়া এর পরেরটা XZ সমতলে, তাহলে XZ সমতলে বের করতে হলে আর XZ = আমি এক্স আর জেডকে নিব, এক্স মানে 2 জেড মানে হচ্ছে আমাদের 5, তাহলে আমরা এখান থেকে 25 আর 4 মিলে হচ্ছে √29 পাইলাম। এবার একটা অতীব গুরুত্বপূর্ণ কথা বলি যেটা তোমরা করো না, মনে রাখবা যখনই তোমাকে মান বা দৈর্ঘ্য নির্ণয় করতে বলবে তখন কোনো একক না দেওয়া থাকলে তুমি পাশে একক শব্দটা লিখতে হবে, একক শব্দটা লিখতে হবে, মানে কারণ তুমি তো এটা দৈর্ঘ্য নির্ণয় করছো, দৈর্ঘ্যের তো একটা একক আছে, বাট সুনির্দিষ্ট কোনো একক এখানে দেওয়া নয়, ওই কারণে আমরা একক লিখলাম। সিমিলারলি আমরা ভবিষ্যতে ক্ষেত্রফল নির্ণয় করব, তখন আমরা লিখবো হচ্ছে বর্গ একক। আয়তনও নির্ণয় করব, তখন আমরা লিখবো হচ্ছে ঘন একক। অতএব যত জায়গায় তুমি দৈর্ঘ্য বের করবা তত জায়গায় তোমাকে একক শব্দটা লিখতে হবে। যদি তুমি এটা পারো তাহলে মনে করতে পারো যে তুমি অনেক দূর আগে গেছো, এর মানে এটা এখানে তুমি অনেক কিছু শিখে গেছো। তাহলে আমরা মোটামুটি কী জানলাম, অবস্থান ভেক্টর কীভাবে বের করতে হয়, অবস্থান ভেক্টরের মান কিভাবে বের করতে হয়, আর যদি আমাকে একক ভেক্টর বলে সেটা কিভাবে বের করতে হয়। তারপর আমি শিখলাম কোনো একটা সুনির্দিষ্ট তল বলে দিলে ওই তলে মান বা দৈর্ঘ্যটা আমরা কিভাবে বের করব সেটাও আমরা শিখে গেলাম এই একটা ম্যাথ থেকে আমরা সব শিখে গেলাম। তাহলে এর মাধ্যমে আমাদের অবস্থান ভেক্টর পুরোপুরি শেষ। এবার আসো ভাইয়া অবস্থান ভেক্টর যেহেতু আমাদের শেষ, এবার আমরা তোমাদেরকে যেটা পড়াবো, অবস্থান ভেক্টর যেহেতু শেষ, আমরা এখন যেটা পড়বো সেটা হচ্ছে আমাদের সরণ ভেক্টর। এবার আমরা দেখবো সেটা হচ্ছে সরণ ভেক্টর। এখন আসি ভাইয়া সরণ ভেক্টর কি, এটা নিয়ে একটু বিস্তারিত আলোচনা করি। সো সবাই একটু মনোযোগ দিয়ে খেয়াল করো, আমরা দুইটা চিত্র দেখাই একসাথে। এটা মনে করো হচ্ছে এক্স অক্ষ, এটা হচ্ছে ওয়াই অক্ষ। আমি আমার সুবিধার জন্য লিখলাম এক্স অক্ষ ওয়াই অক্ষ, আচ্ছা যাও ত্রিমাত্রিক দিলাম, এখানে জেড অক্ষ, এখানে জেড অক্ষ। এখন আমি বললাম যে কোনো একটা বস্তু প্রথমে এ বিন্দুতে আছে, কিছুক্ষণ পর বস্তুটা বি বিন্দুতে গেল। আবার এখানেও বললাম কোনো একটা বস্তু এবার উল্টা বললাম বি বিন্দুতে আছে, কিছুক্ষণ পর এতে গেল। এখন একটা জিনিস ভালো করে খেয়াল করো, আমি তোমাকে যদি বলি একটা বস্তু এ বিন্দু থেকে বি বিন্দুতে গেল, এর মানে তুমি নিশ্চয়ই বুঝতেই পারছো ওই বস্তুটার একটা সরণ হলো। এই বস্তুটার যে সরণ হলো এটাকে আমরা যেই ভেক্টর দিয়ে প্রকাশ করতে পারি তার নাম হচ্ছে সরণ ভেক্টর। তাহলে ও কোত্থেকে কোথায় গেল, সে এ থেকে বিতে গেল, তাহলে এ থেকে বিতে যে গেল এই এবি ভেক্টরটা হচ্ছে আমাদের সরণ ভেক্টর। একইভাবে ধরে নিলাম সে বি থেকে এতে গেল, সে যে বি থেকে এতে গেল এই যে ভেক্টরটা এটা হচ্ছে আমার সরণ ভেক্টর। তাহলে এখানে এটা হচ্ছে আমার সরণ ভেক্টর, এখানে এটা হচ্ছে আমার সরণ ভেক্টর। তাহলে এখানে সরণ ভেক্টরের নাম হচ্ছে এ বি, এখানে সরণ ভেক্টরের নাম হচ্ছে বি এ। এখন তুমি একটু খেয়াল করো তো ভাইয়া ঘটনা কি ঘটে, আমি সরণ ভেক্টরটা কিভাবে বের করব। এখন আমার প্রশ্ন হচ্ছে ভাইয়া আমি এই সরণ ভেক্টরটা বের করতে চাই, এখন এটা যদি বের করতে চাই কেমনে বের করব। তাহলে এটা কাজ করতে পারি না, এটা হচ্ছে আমার মূল বিন্দু, এটাকে নাম দিলাম হচ্ছে ও, এটাকে নাম দিলাম হচ্ছে ও। আচ্ছা বলো তো এই বিন্দু আমি জানি, বি বিন্দু আমি জানি, তাহলে এ বিন্দু জানি মানে এই বিন্দুর জন্য আমি কোন ভেক্টর জানি বলো তো, অবস্থান ভেক্টর। তাহলে এই ও থেকে এই পর্যন্ত একটা ভেক্টর কল্পনা করলে এটা হচ্ছে এ বিন্দুর অবস্থান ভেক্টর, যাকে আমি ও এ বলছি। আবার ও থেকে বি পর্যন্ত এটা হচ্ছে বি বিন্দুর অবস্থান ভেক্টর, যাকে আমি ও বি বলছি। একইভাবে এখানে আসো, ও থেকে এ পর্যন্ত এটা হচ্ছে ও এ অবস্থান ভেক্টর, আর ও থেকে বি পর্যন্ত এটা হচ্ছে ও বি বি বিন্দুর অবস্থান ভেক্টর। এখন যদি আমি তোমাকে একটা প্রশ্ন জিজ্ঞেস করি, ভাইয়া বলো এই জায়গায় এই ত্রিভুজটার মধ্যে বলো তো কে কে একই সিরিয়ালে আছে, তাহলে তুমি আমাকে আনসার দিবা ও এ এবং বি এ বি তারা একই সিরিয়ালে আছে। তাহলে আমি এখান থেকে কী লিখতে পারি, এখান থেকে লিখতে পারি ও এ প্লাস এ বি ইকস টু ও বি,
এর মানে এটা প্লাস এটা সমান হচ্ছে এটা। এখন তোমরা আমাকে বলো আমার টার্গেট কি? আমার টার্গেট হচ্ছে ভাইয়া সরণ ভেক্টরটা বের করা, মানে হচ্ছে এবি। তাহলে আমি এবি কিভাবে বের করতে পারি? ভেরি সিম্পল। এখান থেকে এবি বের করার জন্য ও এটাকে ডানে পাঠিয়ে দিব। তাহলে আমি এখান থেকে বলতে পারি এবি ভেক্টর সমান হচ্ছে ও বি ভেক্টর মাইনাস ও এ ভেক্টর। তাহলে আমি এখান থেকে আমাদের যে সরণ ভেক্টর এবি সেটা আমরা পেয়ে গেলাম, রাইট? ওকে, এবার তোমার এখানে আসো। এখানে যদি আমরা আসি, এখানেও ঠিক সেমেস্টারে চিন্তা করো। আমি যদি তোমাকে প্রশ্ন করি এখানে একই সিরিয়ালে কে কে আছে, তুমি আনসার দিবা ভাইয়া ও বি এবং বি এ, এই দুজন এক সিরিয়ালে আছে। তাহলে যারা এক সিরিয়ালে তাদেরকে যোগ করি, কাকে কাকে? ও বি এবং বি এ কে আমরা যোগ করি। যোগ করলে আমরা কি পাবো ভাইয়া বলো তো? ও এ পাবো। তাহলে আমি পাইলাম হচ্ছে ভাইয়া ও এ। এবার তোমরা বলো তো ভাইয়া আমি এখান থেকে কার মান বের করতে চাই? আমি বি এ সরণ ভেক্টরটা বের করতে চাই। তাহলে আমি একটু আগে এবি বের করতে চেয়েছিলাম, এবার আমি কি করতে চাই? বিএ করতে চাই, সরি বি এর মান বের করতে চাই। এখন এই যে বি এর মান আমরা বের করতে চাই, এই বি এর মান কত হবে ভাইয়া? বি এ ভেক্টর সমান ও এ মাইনাস ও বি ভেক্টর। তাহলে আমরা এরকম বলতে পারি এটাই হচ্ছে আমাদের বি এ ভেক্টর। তাহলে সবাই একটু মনোযোগ দিয়ে খেয়াল করো। আচ্ছা, এই যে ও বি, এটা দ্বারা কি বোঝাচ্ছে? বি বিন্দুর অবস্থান ভেক্টর। ও এ দ্বারা কি বোঝাচ্ছে? এ বিন্দুর অবস্থান ভেক্টর। তাহলে বি বিন্দুর অবস্থান ভেক্টর থেকে এ বিন্দুর অবস্থান ভেক্টর যখন আমি বিয়োগ করছি তখনই তো আমি এবি ভেক্টর পাচ্ছি। সিমিলারলি এখানে দেখো, এর অবস্থান ভেক্টর থেকে বি এর অবস্থান ভেক্টর যখন আমি বিয়োগ করছি তখন আমি বি এ ভেক্টর পাচ্ছি। তাহলে আমি কি একটা কথা বলতে পারি? সরণ ভেক্টর মান হচ্ছে অবস্থান ভেক্টরের পরিবর্তন। এই যে একটা থেকে একটা বিয়োগ করলে আমরা পরিবর্তনটা পেয়ে যাব। তাহলে অবস্থান ভেক্টরের পরিবর্তনকে কি বলে বলো তো? সরণ ভেক্টর বলে। খাতায় লিখে রাখতে হবে, অবস্থান ভেক্টরের পরিবর্তনকে সরণ ভেক্টর বলে। এবার আসো ভাইয়া, আমাদের পরীক্ষায় আসলে কি আমরা এভাবে পুরোটা আঁকবো? জীবনেও না। আমি কি করবো পরীক্ষায় আসলে? আমি পরীক্ষায় আসলে সবসময় মনে রাখবো, সবাই খাতায় লিখে রাখবা, সরণ ভেক্টর ইকুয়ালস টু, সরণ ভেক্টর ইকুয়ালস টু পরেরটা মাইনাস আগেরটা। সরণ ভেক্টর ইকুয়ালস টু পরেরটা মাইনাস আগেরটা। আবারও বলছি, সরণ ভেক্টর ইকুয়ালস টু পরেরটা মাইনাস আগেরটা। এর মানে কি? এর মানে হচ্ছে তুমি যখন এবি বের করবা, তাহলে বলো কে আগে? এ আগে। কে পরে? বি পরে। তাহলে পরেরটা মাইনাস আগেরটা, এর মানে এই পরেরটা মানে বি, তার থেকে আগেরটা এ বিয়োগ করলাম। আবার যখন তুমি বিয়ে করতে চাও, মানে বি এ বের করতে চাও, তখন আগে হচ্ছে বি, তারপর হচ্ছে এ, তখন আমি পরেরটা থেকে আগেরটা বিয়োগ করছি। তাহলে সবসময় আমাকে কী করতে হবে? সরণ ভেক্টর বের করতে হলে পরেরটা থেকে আগেরটা বিয়োগ করতে হবে। তাহলে সবাই বলো তো সরণ ভেক্টর সমান কী লেখা যায়? পরেরটা মাইনাস আগেরটা। বলতে থাকো আমার সাথে, সরণ ভেক্টর সমান পরেরটা মাইনাস আগেরটা। আবার বলো সরণ ভেক্টর সমান পরেরটা মাইনাস আগেরটা। এবার আসলে আমরা সরণ ভেক্টর সম্পর্কিত একটা ম্যাথ করে ফেলি। সরণ ভেক্টর নিয়ে আমরা একটা ম্যাথ করে ফেলি। সবাই একটু প্রশ্নটা লিখো। লেখো এ ও বি বিন্দুর স্থানাঙ্ক, এ ও বি বিন্দুর স্থানাঙ্ক যথাক্রমে যথাক্রমে এ অফ 2, 3, 5 এবং বি অফ 1, -2, 3। এটা আমরা লিখলাম। এবার আমি প্রশ্ন করলাম 1 নাম্বার, এ বি ভেক্টর, 1 নাম্বার না, একটাই প্রশ্ন করি, এ বি ভেক্টর ও বি এ ভেক্টর নির্ণয় করো। তাহলে তুমি এ বি ভেক্টর এবং বি এ ভেক্টর নির্ণয় করবা। এখন ঘটনাটা একটু খেয়াল করো। এটা যদিও রিটেনে জীবনেও আসবে না, বাট এর পরেও আমি যদি বলি প্রশ্ন আসবে রিটেনে, তাহলে সেক্ষেত্রে তুমি রিটেনে কীভাবে করবে সেটা একটু বিবেচনার বিষয়। আর আরেকটা গুরুত্বপূর্ণ, আচ্ছা হ্যাঁ, একটা দুইটা দিই, এটা এ বি ও বি এ ভেক্টর নির্ণয় করো। আরেকটা হচ্ছে 2 নম্বর হচ্ছে সরণ নির্ণয় করো, সরণের মান নির্ণয় করো, সরণের মান নির্ণয় করো। মানে তার যে এ এবং বি বিন্দু দুইটা অবস্থান ভেক্টর আছে, তাহলে সরণের মানটা নির্ণয় করতে বলেছি। মনে করো বস্তু এ থেকে বিতে গেলে এ বি যে সরণটা হবে
বা বি থেকে এতে গেলে যে সরণটা হবে এ থেকে বিতে যাক, বি থেকে এতে যাক, সরণের মান তো সেম, ওই সরণের মানটা আমি নির্ণয় করতে বললাম। এখন রিটেন পরীক্ষা আসলে তুমি কিভাবে করবা? রিটেন পরীক্ষা আসলে তুমি যে কাজটা করবা, প্রথমে একটু আগের মতো চিত্র আঁকবা, তবে বিন্দুগুলো হিসাব করে বসানোর দরকার নেই, তুমি নর্মালভাবে তুমি তোমার মতো করে বসাই ফেললা। একটা এ বিন্দু, একটা হচ্ছে বি বিন্দু, এটা হচ্ছে ও বিন্দু, এটার নাম হচ্ছে ও এ ভেক্টর, এটার নাম ওবি ভেক্টর, আমার টার্গেট হচ্ছে এবি ভেক্টর। আমি একটা চিত্র আঁকলাম, তুমি দুইটা বের করার জন্য দুইটা আঁকবা, পরীক্ষাতে যে কোনো একটা আসলে। তাহলে এক্ষেত্রে এবার তুমি বলবা ত্রিভুজ ও এ বি হতে পাই কি পাই ভাইয়া? একই সিরিয়ালে যারা আছে ও এ প্লাস এ বি সমান হচ্ছে ও বি। আমার টার্গেট এ বি, তাহলে এ বি সমান হচ্ছে আমরা লিখতে পারবো ও বি মাইনাস এ বি। তাহলে আমরা এখান থেকে এ বি সমান লিখতে পারি প্রথম আসো ওবি। ওবি মানে কি বলতো? বি বিন্দুর অবস্থান ভেক্টর। তাহলে বলো বি বিন্দুর স্থানাঙ্ক জানি কি না? জানি। তাহলে বি বিন্দুর অবস্থান ভেক্টর বের করা যাবে না? যাবে। তাহলে আমি বি বিন্দুর অবস্থান ভেক্টরটা লিখি। তাহলে ওয়ান, তাহলে ওয়ান মানে হচ্ছে ওয়ান আই মানে হচ্ছে আই, এরপরে মাইনাস টু, এর মানে মাইনাস টু জে, এরপর হচ্ছে থ্রি, তাহলে প্লাস থ্রি কে, এটা গেল বি বিন্দুর অবস্থান ভেক্টর মাইনাস এ বিন্দুর অবস্থান ভেক্টর। এ বিন্দুর অবস্থান ভেক্টর কত? টু আই ক্যাপ প্লাস থ্রি জে ক্যাপ প্লাস ফাইভ কে ক্যাপ, এটা হচ্ছে আমাদের ভাইয়া বি বিন্দুর অবস্থান, এ বিন্দুর অবস্থান ভেক্টর। তাহলে ও বি বের করলা, এ বি বের করলা, এবার বিয়োগ করবা। তাহলে বিয়োগ করার ক্ষেত্রে কী হচ্ছে? আই মাইনাস টু জে প্লাস থ্রি কে। এবার যদি বিয়োগ করি মাইনাস টু আই ক্যাপ মাইনাস থ্রি জে ক্যাপ মাইনাস ফাইভ কে ক্যাপ। এবার যদি ক্যালকুলেশন করি আই মাইনাস টু আই দুইটা মিলে কি হবে? মাইনাস আই। এরপর মাইনাস টু জে মাইনাস থ্রি জে দুইটা মিলে কি হবে? দুইটা মিলে হবে হচ্ছে আমাদের মাইনাস ফাইভ জে। এরপর প্লাস থ্রি জে মাইনাস ফাইভ কে দুইটা মিলে কি হবে? দুইটা মিলে হবে হচ্ছে আমাদের এই যে আমাদের মাইনাস টু কে ক্যাপ। এর মানে এটা হচ্ছে আমাদের এবি ভেক্টর, এটা হচ্ছে এবি ভেক্টর। সেম স্টাইলে তুমি ভি এ ভেক্টর বের করবা। যদি তুমি বি এ ভেক্টর বের করো তাহলে তোমার আনসার আসবে হচ্ছে, আচ্ছা তোমার আনসার হচ্ছে আই ক্যাপ প্লাস ফাইভ জে ক্যাপ প্লাস টু কে ক্যাপ, এটা তোমার আনসার আসবে। তাহলে এবি ভেক্টর এটা পাইলাম, বি এ ভেক্টর এটা তুমি নিজে করবা, এটা আসবে। এখন আমার পরের প্রশ্ন করেছে সরণের মান নির্ণয় করো। তাহলে তুমি যেহেতু ভেক্টর জানো তাহলে নিচে সরণের মান বের করতে পারবা, যে কোনো একজন থেকেই তুমি সরণ বের করলে হয়ে যাবে। তাহলে আসো আমি সরণের মানটা বের করি। তাহলে সরণ ইকস টু, মনে করে এখান থেকে বের করি। তাহলে কীভাবে বের করবো? রুট ওভার আয়ের সহগ ওয়ান, জে এর সহগ ফাইভ, কে এর সহগ টু। তাহলে আমরা বলতে পারি 25, 26, 4 রুট ওভার 30 এত একক, এটা হচ্ছে সরণের মান। আশা করি বুঝতে পারছি। এখন ভাইয়া কথা সেটা না, কথা হচ্ছে রিটেনে আসলে তুমি এভাবে করলা পুরামেটটা হইল, কিন্তু এই প্রশ্নটা আসছে হচ্ছে এমসিকিউতে। এমসিকিউতে আসলে তুমি কিভাবে করবা? এমসিকিউতে তোমারে বললো যে এবি ভেক্টর নির্ণয় করো, তুমি কিভাবে নির্ণয় করবা? এখন এমসিকিউতে তুমি এত বড় করে করার তো কোনো দরকার নেই। তোমাকে আমি কী শিখেছি? পরেরটা মাইনাস আগেরটা। কী শিখেছি? পরেরটা মাইনাস আগেরটা। তাহলে বলো এবি মানে কি? কার থেকে আগে বিয়োগ করবো? বি থেকে এ। সবাই জাস্ট এইদিকে তাকাও। বি এর মান কত? ওয়ান, একটা। বি এর মান কত? ওয়ান। এর মান কত? টু। ওয়ান থেকে বি থেকে এ বিয়োগ করো, ওয়ান থেকে টু বিয়োগ করো মুখে। ওয়ান থেকে টু বিয়োগ করলে কত হয়? মাইনাস ওয়ান। তাহলে মাইনাস ওয়ান ইন্টু আই ক্যাপ, এর মান হচ্ছে মাইনাস আই ক্যাপ, শেষ। এবার তুমি মাইনাস টু নাও, মাইনাস টু থেকে থ্রি বিয়োগ করো, মাইনাস টু মাইনাস থ্রি কত হয়? মাইনাস ফাইভ জে ক্যাপ, শেষ। এবার থ্রি থেকে ফাইভ বিয়োগ করো, থ্রি মাইনাস ফাইভ, এর মান হচ্ছে মাইনাস টু কে ক্যাপ। যেহেতু এবি তুমি পেয়ে গেছো এবি ভেক্টর, তাহলে এবি এর মানটাও পাওয়াটা খুব একটা কষ্ট হবে না। এবার যদি তোমাকে ভাইয়া বলি যে ভি এ ভেক্টর বের করো, ভেরি সিম্পল, মুখে বের করা যায়। ভি এ বের করার জন্য কার থেকে কাকে বিয়োগ করবো? এ থেকে বিকে বিয়োগ করবো। এবার বলো এ মানে হচ্ছে টু, টু থেকে ওয়ান বিয়োগ করবো, দুই মাইনাস এক মানে হচ্ছে এক লেখা লাগে না, আই ক্যাপ। এরপর তিন থেকে দুইকে বিয়োগ করবো, তাহলে থ্রি মাইনাস টু, মাইনাসে প্লাস ফাইভ জে ক্যাপ। এরপরে ফাইভ থেকে থ্রিকে বিয়োগ করবো, ফাইভ মাইনাস থ্রি মানে হচ্ছে টু, এর মানে প্লাস টু কে ক্যাপ। তাহলে এটা হচ্ছে আমাদের বি এ ভেক্টর। এবার এখান থেকে তুমি চাইলে বি এর মানটা যদি প্রয়োজন হয় তুমি বের করতে পারবো। দ্যাটস ইট। এটা ছিল হচ্ছে আমাদের সরণ ভেক্টর। ভাইয়া এবার আমরা তোমাদেরকে লাস্ট দুইটা ভেক্টর পড়াবো, একটার নাম হচ্ছে পোলার ভেক্টর আর একটার নাম হচ্ছে অক্ষীয় ভেক্টর। এই পোলার ভেক্টর এবং অক্ষীয় ভেক্টর পড়ানোর জন্য তোমাদেরকে আমরা কিছু এক্সট্রা জিনিস পড়াইতে হবে।
সেটা একটু ভালো করে দেখতে হবে। এই জিনিসগুলো আমরা এই অধ্যায়ের পড়া না, এগুলো হচ্ছে আমাদের 4 নম্বর অধ্যায়ের পড়া। তবে এখানে জাস্ট আমরা হালকা টাচ দিব। অতএব যতটুকু বলবো তার থেকে একটা ওয়ার্ডও বেশি জানার কোনো দরকার নেই, কারণ জানার মতো অধ্যায় আছে, অধ্যায় নাম্বার 4। বেশি জানতে গেলে তুমি হারাই যাবা। সো তোমাকে যে কাজটা করতে হবে, আমি যতটুকু বলবো অতটুকু যা জেনে রাখবা যে এই দুইটা ভেক্টরের সংজ্ঞাটা পড়ার জন্য। প্রথমত আসি, আমরা বলি না গতি, ক্লাস 9-10 থেকে তুমি যে গতি করেছো, এই গতিটা হচ্ছে ভাইয়া শুধুমাত্র রৈখিক গতি। কোনো একটা বস্তু সোজা যাচ্ছে, বাঘ দৌড়াচ্ছে, হরিণ দৌড়াচ্ছে, কুত্তা দৌড়াচ্ছে, ছাগল দৌড়াচ্ছে, যাই যাক না কেন সোজা পথে সবাই যাচ্ছে। কিন্তু ইন্টারমিডিয়েটে উঠলে তুমি এখন পাবা তোমাদের এই যে গতি, এই গতিটা দুই প্রকার। একটা হচ্ছে সরলরৈখিক গতি, আর একটা হচ্ছে ঘূর্ণন গতি। গতির তো অনেক প্রকার আছে, এর মানে আমরা শুরুর দিকে প্রাইমারিলি এই দুইটা গতি নিয়ে প্রচুর আলোচনা করব। একটার নাম হচ্ছে রৈখিক গতি, আর একটার নাম হচ্ছে ঘূর্ণন গতি। যেমন সে ফর এক্সাম্পল আমি বললাম যে একটা এই যে সেলিং ফ্যান আছে না, সেলিং ফ্যানের আমি সুইচ অফ করে দিলাম, এটা বন্ধ হয়ে যাবে, সাথে সাথে তো বন্ধ হয় না। এখন সে থামার আগ পর্যন্ত কয়বার ঘুরবে এটা আমি ম্যাথ করে বের করতে পারবো। তবে ওইটার জন্য তুমি 9-10 সূত্র ইউজ করলে হবে না। কেন? কারণ সেটা রৈখিক গতি না, সেটা ঘূর্ণন গতি। তুমি রৈখিকটা জানো, ঘূর্ণনটা তুমি জানো না। সো আমি তোমাকে যতটুকু আজকে জানাবো তুমি ঠিক ততটুকু জানবা, এর থেকে বেশি জানলে তুমি ঘুরবা, দরকার নাই। পরে আমরা জানবো, পরে বিস্তারিত জানবো, এগুলো আমাদের প্রচুর কাজে লাগবে। তাহলে আমরা এখন গতি বলতে গতিতে দুইটা গতি নিয়ে আলোচনা করব। একটা আলোচনা করো ভাইয়া রৈখিক গতি নিয়ে, আরেকটা আলোচনা করো ভাইয়া ঘূর্ণন গতি নিয়ে। এই রৈখিক গতি এবং ঘূর্ণন গতির বিভিন্ন টার্ম নিয়ে আমরা বিস্তারিত কথা বলবো, বিস্তারিত কথা বলবো। তাহলে সবাই একটু আগে দেখি। প্রথমত আসো, তোমাকে যদি আমি সিম্পলি যদি বলি কোনো একটা বস্তু এ বিন্দুতে আসে, সেখান থেকে সে এখানে গেল। এখন যদি বলি একটা বস্তু এ বিন্দু থেকে বি বিন্দুতে গেল, তার সরণ কত, তাহলে তুমি খুব ইজিলি আমাকে বলবা এ থেকে বিতে তার সরণের মানটা হচ্ছে এস। এবার যদি বলি এ থেকে বিতে সময় লাগছে টি, তার বেগের মান কত, বি সমান হচ্ছে সরণের মান ডিভাইড বাই সময়। যদি বলি ত্বরণের মান কত, ত্বরণ মান হচ্ছে বেগের মান ডিভাইড বাই সময়। মানে বেগের মান বলতে বেগের পরিবর্তন, আপাতত আমরা সংক্ষেপে পড়ছি। তাহলে এগুলো আমরা জানি যে এক বিন্দু থেকে আরেক বিন্দুতে গেলে রৈখিক দূরত্বটার নাম হচ্ছে সরণ। একক সময়ে কতটুকু সরণ হচ্ছে তার নাম বেগ। একক সময়ে কতটুকু বেগের পরিবর্তন হচ্ছে তার নাম হচ্ছে ত্বরণ। ঠিক সিমিলারলি ঘূর্ণন গতির ক্ষেত্রে এই ধরনের কিছু টার্ম আছে। কি টার্ম একটু ভালো করে খেয়াল করে দেখতে হবে। মনে করো কোনো একটা বস্তু যখন বৃত্তাকার পথে ঘুরতেছে, একটা বস্তু এরকম বৃত্তাকার পথে ঘুরতেছে, আর বৃত্তাকার পথে মনে করো বস্তুটা প্রথমে এখানে ছিল, এ বিন্দুতে ছিল, কিছুক্ষণ পর এই বস্তুটা ঘুরে 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 বি বিন্দুতে চলে গেছে। এখন এ থেকে যে বিতে গেল এই বস্তুটা, এটাকে কিন্তু আমরা আর রৈখিকের মতো করে হিসাব করি না। এটার সরণটাকে আমরা এভাবে হিসাব করি না। এটার সরণটাকে আমরা কিভাবে হিসাব করি? আমরা বলি না যে এ থেকে এভাবে করে বিতে গেছে, তাহলে এ থেকে বি এটা সরণ, এটা বলবো না। ঘূর্ণন গতির ক্ষেত্রে সরণটা আলাদা। এক্ষেত্রে আমরা কি দিয়ে বিচার বিবেচনা করি? যেটা দিয়ে বিচার বিবেচনা করি সেটা হচ্ছে আমাদের থিটা। এই থিটাটাকে আমরা বলি হচ্ছে তার সরণ। এর মানে রৈখিক গতির ক্ষেত্রে এটা হচ্ছে আমাদের সরণ, কিন্তু ঘূর্ণন গতির ক্ষেত্রে এটা সরণ না। ঘূর্ণন গতির ক্ষেত্রে হচ্ছে আমাদের সরণটা হচ্ছে মধ্যবর্তী কৌণিক, যে কত কোণ উৎপন্ন করলো কোণটা হচ্ছে সরণ। এবং এই কারণে আমরা এই সরণটাকে বলি হচ্ছে কৌণিক সরণ। কি নাম দিই ভাইয়া? কৌণিক সরণ। মানে কৌণিক সরণ মানে হচ্ছে ঘূর্ণন গতির ক্ষেত্রে আমাদের সরণ, এটাকে আমরা বলি কৌণিক সরণ থিটা। একইভাবে তাহলে আমাকে বলো তো, আমাদের যদি সরণটা হয় থিটা, তাইলে কৌণিক বেগ যেটা, তাকে আমরা ওমেগা দ্বারা প্রকাশ করি। ওমেগা, ডব্লিউ না, ওমেগা। তাহলে কৌণিক বেগকে যদি আমরা ওমেগা দ্বারা প্রকাশ করি, তাহলে ওমেগা মানে কি? সময়ের সাথে সাথে কৌণিক সরণের পরিবর্তন। সরণকে সময় দ্বারা ভাগ করলে বেগ পাওয়া যায়, তাহলে কৌণিক সরণকে সময় দ্বারা ভাগ করলে কৌণিক বেগ পাওয়া যায়। একইভাবে আমরা জানি বেগকে সময় দ্বারা ভাগ করলে ত্বরণ পাওয়া যায়। একইভাবে কৌণিক বেগকে সময় দ্বারা ভাগ করলে কৌণিক ত্বরণ আলফা পাওয়া যায়। তাহলে তুমি একটা জিনিস একটু ক্লিয়ারলি শুনে রাখবা, ক্লিয়ারলি শুনে রাখবা যে কৌণিক সরণকে আমরা থিটা বলছি, কৌণিক বেগকে আমরা ওমেগা বলছি, কৌণিক ত্বরণকে আমি আলফা বলছি। সরণটা হচ্ছে আমাদের এখানকার সরণ আর এখানকার সরণ সেম না। আর সরণ যেহেতু সেম না, বেগ আর ত্বরণও সেম হবে না। তাহলে আমি যদি এখানে একটু ক্লাসিফিকেশনস করি ভাইয়া, একটু মনোযোগ দিয়ে তোমাকে খেয়াল করতে হবে, খুব ভালো করে খেয়াল করতে হবে
না হয় তুমি জটিলতায় পড়তে পারো। দেখো, রৈখিক গতির ক্ষেত্রে যাকে আমি সরণ বলি এস, ঘূর্ণন গতির ক্ষেত্রে সেই এসটা কি হয়ে যায় বলো তো? কৌণিক সরণ থিটা হয়ে যায়। রৈখিক গতির ক্ষেত্রে যাকে আমি বেগ বলি ভি, ঘূর্ণন গতির ক্ষেত্রে সেটা হয়ে যায় কৌণিক বেগ, যাকে আমি ওমেগা দ্বারা প্রকাশ করি। রৈখিক গতির ক্ষেত্রে যাকে আমি ত্বরণ বলি এ, কৌণিক গতির ক্ষেত্রে ঠিক সিমিলার জিনিসটাকে কৌণিক ত্বরণ বলে, এই কৌণিক ত্বরণকে আমি আলফা দ্বারা প্রকাশ করি। তাহলে রৈখিক আর ঘূর্ণনের মধ্যে বুঝতে পারছো একটা রিলেশন, যে যাকে এখানে সরণ বলে তাকে বলে কৌণিক সরণ, যাকে বলে বেগ তার নাম কৌণিক বেগ, যাকে বলে ত্বরণ তার নাম কৌণিক ত্বরণ। এরকম আরও অনেকগুলো টার্ম আছে, তার মধ্যে খুবই গুরুত্বপূর্ণ দুটো টার্ম আমি তোমাকে বলবো। একটা হচ্ছে বল। রৈখিক গতিতে যাকে আমরা বল বলি এফ, কৌণিক গতিতে তার নাম হয়ে যায় টর্ক। এই টর্ককে আমরা এই চিহ্নটা দ্বারা প্রকাশ করি, যার নাম হচ্ছে টাউ। তাহলে টর্ককে আমরা টাউ দ্বারা প্রকাশ করি। তাহলে অনেকের মনে প্রশ্ন আসতে পারে, ভাইয়া বল আমি বুঝি, তাহলে টর্ক কি? ভেরি সিম্পল। বল প্রয়োগ করলে কোন একটা বস্তু গতিশীল হয়, টর্ক প্রয়োগ করলে কোন একটা বস্তু ঘুরা শুরু করে, কারণ এটা ঘূর্ণন গতির সাথে রিলেটেড। মানে বল প্রয়োগ করলে বস্তু সামনে যায়, টর্ক প্রয়োগ করলে বস্তু ঘুরতে থাকে। তাহলে আমরা বলতে পারি রৈখিকে যাকে আমরা বল বলি, কৌণিকে তার নাম হয়ে যায় টর্ক, সিমিলার টার্মটার নাম হয়ে যায় টর্ক। এটা বলকে আমরা এফ দ্বারা প্রকাশ করি, টর্ককে আমরা টাউ দ্বারা প্রকাশ করি। সিমিলারলি রৈখিক গতির ক্ষেত্রে আমরা একটা টার্ম জানি ভরবেগ, যাকে আমরা ফি দ্বারা প্রকাশ করি। কৌণিক গতির ক্ষেত্রে এটাকে আমরা ফি দ্বারা প্রকাশ করি না, কৌণিক গতির ক্ষেত্রে এটাকে আমরা বলি কৌণিক ভরবেগ। এই কৌণিক ভরবেগটাকে আমরা ক্যাপিটাল এল দ্বারা প্রকাশ করি। যেমন তোমরা কেমিস্ট্রি পড়ার সময় দেখবা, কেমিস্ট্রিতে এর আগেও পড়েছ যে বোর মডেল পড়ার সময় কৌণিক ভরবেগ সম্পর্কিত মতবাদ তোমরা পড়ো না? এই কৌণিক ভরবেগ সম্পর্কিত মতবাদে কৌণিক ভরবেগটা হচ্ছে আমাদের এল। এই এল এর মান হচ্ছে এমবিআর। কিভাবে এমবিআর, এটা আমরা ফিজিক্সে একবার বিস্তারিত আলোচনা করবো, এখন করবো না, 4 নম্বর অধ্যায়ে করবো। কেমিস্ট্রিতে তোমরা ডাইরেক্ট মুখস্থ লিখে ফেলো কৌণিক ভরবেগ মান হচ্ছে এমবিআর, কিন্তু এই এমবিআর কীভাবে আসলো, কেন এমবিআর হলো, তার এক্সপ্লানেশন আমাদের অধ্যায় নম্বর 4-এ আছে। সো আমরা এখান থেকে কি বুঝলাম? রৈখিক, তাহলে তোমরা একটু আমাকে বলো তো, রৈখিক ক্ষেত্রে যাকে আমরা সরণ বলি, কৌণিক গতির ক্ষেত্রে তার নাম কি? না দেখে বলবা। রৈখিক গতি ক্ষেত্রে যাকে আমরা সরণ বলি, কৌণিক গতির ক্ষেত্রে তার নাম কি? আরে বলো না, আমি শুনতেছি, বলো। রৈখিক গতির ক্ষেত্রে যাকে আমি সরণ বলি, কৌণিক গতির ক্ষেত্রে তার নাম কি? কৌণিক সরণ। বেগ কৌণিক বেগ, ত্বরণ কৌণিক ত্বরণ, বল টর্ক, কৌণিক ভরবেগ কৌণিক ভরবেগ। এবার সংকেত বলবা। রৈখিক গতির ক্ষেত্রে যাকে আমরা এস বলি, কৌণিক গতির ক্ষেত্রে তার নাম কি? থিটা। বি ওমেগা, এ আলফা, এফ টাউ, এরপর হচ্ছে ফি এল। আচ্ছা, এতটুকু তোমাকে জানলে হবে, এর থেকে বেশি তোমার জানার দরকার নেই। এদের মধ্যে খেয়াল করে দেখবা, এরা সবাই আসলে ভেক্টর। তবে এখানে এটা ছাড়া, এরা প্রথমটা ছাড়া বাকি সবাই হচ্ছে ভেক্টর। মনে রাখবা, যেই ভেক্টরগুলো রৈখিক গতির সাথে রিলেটেড, ওই ভেক্টরগুলোকে বলা হয় পোলার ভেক্টর। আর যেই ভেক্টরগুলো ঘূর্ণন গতির সাথে রিলেটেড, তাদেরকে বলা হয় অক্ষীয় ভেক্টর। তাহলে অক্ষীয় ভেক্টর আর পোলার ভেক্টরের পার্থক্যটা বুঝছি। যেই ভেক্টরগুলো রৈখিক গতির সাথে রিলেটেড, তাদের নাম হচ্ছে পোলার ভেক্টর। আর যারা ঘূর্ণন গতির সাথে রিলেটেড, তাদের নাম হচ্ছে অক্ষীয় ভেক্টর। পরীক্ষা আসতে পারে নিচের কোনটি পোলার ভেক্টর, তাহলে তুমি দেখবা যেগুলো হচ্ছে তুমি এতদিন পড়ছো ওগুলো পোলার ভেক্টর, আর নিচের কোনটি অক্ষীয় ভেক্টর। তাহলে এই যে আমরা বলতে পারি ওমেগা, আলফা, টাউ, এল, এরা সবাই হচ্ছে আমাদের অক্ষীয় ভেক্টর। তাহলে আশা করি তোমরা বুঝতে পেরেছো, এবং তোমাদের বাজারে যত বই আছে, সব বই মিলে যত সংজ্ঞা আছে, আমরা সবগুলো সংজ্ঞা শেষ করেছি। আগামী ক্লাসে আমরা
এরপরের টপিক্সে যাব, সেটা হচ্ছে ভেক্টরের যোগ বা লব্ধি নির্ণয় করা। খুবই ইন্টারেস্টিং, যত সামনে আগাবা তত বেশি তোমার মজা লাগবে। আজকে এতটুকু পর্যন্ত, ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।